সবাইকে স্বাগত জানাচ্ছি মিমির রাজ্যে। আমি মিম। প্রয়াত হুমায়ুন আহমেদের লেখা হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম বইটির আজ চতুর্থ পর্ব পড়ে শোনাচ্ছি। গল্প উপন্যাসে পাখি ডাকা ভোর বাক্যটা প্রায় পাওয়া যায়। যারা ভোরবেলা পাখির ডাক শোনেন না, তাদের কাছে পাখি ডাকা ভোরের রোমান্টিক আবেদন আছে। লেখকরা কিন্তু পাঠকদের বিভ্রান্ত করেন। তারা পাখি ডাকা ভোর বাক্যটায় পাখির নাম বলেন না। ভোরবেলা যে পাখি ডাকে তার নাম কাক। কাক ডাকা ভোর লিখলে ভোরবেলার দৃশ্যটা পুরোপুরি ব্যাখ্যা করা যেত। কাকের কা কা শব্দে আমার ঘুম ভাঙলো। খুব একটা খারাপ লাগলো তা না। কাকা শব্দ যত কর্কশই হোক, শব্দটা আসছে পাখির গলা থেকেই। প্রকৃতি অসুন্দর কিছু সৃষ্টি করে না, কাকের মধ্যেও সুন্দর কিছু নিশ্চয়ই আছে। সে সুন্দরটা বের করতে হবে, এই ভাবতে ভাবতে বিছানা থেকে নামলাম। তারপরে মনে হলো, এত ভোরে বিছানা থেকে শুধু শুধু কেন নামছি? আমার সামনে কোনো পরীক্ষা নেই যে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসতে হবে। ভোরে ট্রেন ধরার জন্য স্টেশনে ছুটতে হবে না, চলছে অসহযোগের ছুটি। শুধু একবার ঢাকা মেডিকেলে যেতে হবে, আজগর সাহেবের খোঁজ নিতে হবে। খোঁজ না নিলেও চলবে, আমার তো কিছু করার নেই। আমি কোনো চিকিৎসক না, আমি অতি সাধারণ হিমু। কাজেই আরো খানিকক্ষণ শুয়ে থাকা যায়। চৈত্র মাসের শুরুর ভোরবেলাগুলিতে হিম হিম ভাব থাকে। হাত পা গুটিয়ে পাতলা চাদরে শরীর ঢেকে রাখলে মন্দ লাগে না। অনেক ভোর হাওয়া দেখার জন্য রাত কাটার আগেই জেগে ওঠেন। তাদের ধারণা রাত কেটে ভোর হওয়া একটা অসাধারণ দৃশ্য। সেই দৃশ্য না দেখলে মানব জন্ম বৃথা। তাদের সাথে আমার মত মেলে না। আমার কাছে মনে হয় সব দৃশ্যই অসাধারণ। এই যে পাতলা একটা কাঁথা গায়ে মাথা ঢেকে শুয়ে আছি, এই দৃশ্যের কি তুলনা আছে? কাঁথার ছেঁড়া ফুটো দিয়ে আলো আসছে, একটা মশাও সেই ফুটো দিয়েই ভেতরে ঢুকেছে। বেচারা খানিকটা হকচকিয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। সূর্য উঠে যাবার পর মশাদের রক্ত খাবার নিয়ম নেই। সূর্য উঠে গেছে, বেচারার বুকে রক্তের তৃষ্ণা। চোখের সামনে খালি গায়ের এক লোক শুয়ে আছে। ইচ্ছে করলে তার গায়ে রক্ত খাওয়া যায়, কিন্তু দিনের আলোয় রক্ত খাওয়াটা কি ঠিক হবে? সে মহা চিন্তিত হয়ে হিমু নামক মানুষটার কানের কাছে ভন ভন করছে, মনে হচ্ছে অনুমতি প্রার্থনা করছে। মশাদের ভাষায় বলছে, স্যার, আপনার শরীর থেকে 1/5 রক্ত কি খেতে পারি? আপনারা মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করেন, ওদের প্রাণ রক্ষা করেন। আমাদের প্রাণও তো প্রাণ, ক্ষুদ্র হলেও প্রাণ। সেই প্রাণ রক্ষা করতে সামান্য রক্ত দিতে আপনাদের এত আপত্তি কেন স্যার? কবি বলেছেন, যতই করিবে দান তত যাবে বেড়ে। এইসব দৃশ্য কি অসাধারণ না? তারপরেও আমরা আলাদা করে কিছু মুহূর্ত চিহ্নিত করি, এদের নাম দেই অসাধারণ মুহূর্ত। সাংবাদিকরা বিখ্যাত ব্যক্তিদের প্রশ্ন করেন, আপনার জীবনের স্মরণীয় ঘটনা কি? বিখ্যাত ব্যক্তিরা আবার ইনিয়ে ভিনিয়ে স্মরণীয় ঘটনার কথা বলেন, বেশিরভাগই বানোয়াট। সমগ্র জীবনটাই কি স্মরণীয় ঘটনার মধ্যে পড়ে না? এই যে মশাটা কানের কাছে ভন ভন করতে করতে উঠছে, আবহ সঙ্গীত হিসেবে ভেসে আসছে কাকদের কাকা, এই ঘটনাও কি স্মরণীয় না? আমি হাই তুলতে তুলতে মশাটাকে বললাম, খা বেটা, রক্ত খা। আমি কিছু বলবো না, ভর পেটে রক্ত খেয়ে ঘুমোতে যা, আমাকেও ঘুমোতে দে। মশার সঙ্গে কথোপকথন শেষ করার সঙ্গে সঙ্গেই দরজার কড়া নড়ল। সূর্য ওঠা সকালে কে আসবে আমার কাছে? মশাটার কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকলে বলতাম, যা বেটা, দেখি আর কে এসেছে। দেখে এসে আমাকে কানে কানে বলে যা। যেহেতু মশাদের সে ক্ষমতা নেই, সেহেতু আমাকে উঠতে হলো, দরজা খুলতে হলো। দরজা ধরে যে দাঁড়িয়ে আছে তার নাম মারিয়া। এই ভোরবেলায় কালো সানগ্লাসে তার চোখ ঢাকা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চকলেট রঙের সিল্কের শাড়িতে কালো রঙের ফুল ফুটে আছে, কানে পাথর বসানো দুল, খুব সম্ভব চুনি, লাল রং ঝিকমিক করে চলেছে।
এরকম রূপবতী একজন তরুণীর সামনে আমি ছেঁড়া কাঁথা গায়ে দাঁড়িয়ে আছি। যে কোনো সময় কাঁথা গা থেকে পিছলে নেমে আসবে বলে এক হাতে কাঁথা সামলাতে হচ্ছে, অন্য হাতে লুঙ্গি। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমেছি বলে লুঙ্গির গিট ভালো মতো দেয়া হয়নি। লুঙ্গি খুলে নিচে নেমে এলে ভয়াবহ ব্যাপার হবে। আধুনিক ছোট গল্প। গল্পের শিরোনাম নাঙ্গু বাবা ও রূপবতী মারিয়া। আমি নিজেকে সামলাতে সামলাতে বললাম, মরিয়ম, তোমার খবর কি? ভোরবেলায় চোখে সানগ্লাস? চোখ উঠেছে? না, চোখ উঠেনি। আপনার খবর কি? খবর ভালো। এত সকালে এলে কিভাবে? হেঁটে? যতটা সকাল আপনি ভাবছেন এখন তত সকাল না, 10:30 বাজে। বলো কি? হ্যাঁ। এসেছো কি করে? গাড়ি টাড়ি তো চলছে না। রিক্সায় এসেছি। গুড। ভিখিরিদের এই কথা কোথায় পেয়েছেন? আমার স্থাবর সম্পত্তি বলতে এই কাঁথা, বিছানা এবং মশারি। কাঁথা জড়িয়ে আছেন কেন? খালি গা তো, এই জন্যে কাঁথা জড়িয়ে আছি। আপনার কাছে কেন এসেছি জানেন? না। আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য এসেছি। বলে ফেলো। পরশু রাতে যখন টেলিফোনে কথা হলো তখনই আমার বলা উচিত ছিল। বলতে পারিনি। বলতে না পারার যন্ত্রণায় সারা রাত আমার ঘুম হয়নি। এখন বলবো, বলে চলে যাব। চা খাবে? চা খাওয়াতে পারি। এরকম নোংরা জায়গায় বসে আমি চা খাবো না। জায়গাটা আমি বদলে ফেলতে পারি। কিভাবে বদলাবেন? চায়ের কাপ হাতে নিয়ে চিন্তা করতে হবে তুই বসে আছিস ময়ূরাক্ষী নদীর তীরে। শান্ত একটা নদী। তুই যে জায়গায় বসে আছিস সেই জায়গাটা হচ্ছে বটগাছের একটা গুড়ি। নদীর ঠিক উপরে বটগাছ হয় না, তবু ধরা যাক হয়েছে। গাছে পাখি ডাকছে। মারিয়া শীতল গলায় বলল, তুই তুই করছেন কেন? মনের ভুলে তুই তুই করছি, আর হবে না। তোর সঙ্গে আমার যখন পরিচয় তখন তুই তুই করতাম তো, তাই। আপনি কখনোই আমার সঙ্গে তুই তুই করেননি। আপনার সঙ্গে আমার কখনো তেমন করে কথাও হয়নি। আপনি কথা বলতেন মার সঙ্গে, বাবার সঙ্গে, আমি শুনতাম। ও আচ্ছা, ও আচ্ছা বলবেন না। আমার স্মৃতিশক্তি খুব ভালো। স্মৃতিশক্তি খুব ভালো তা বলা কি ঠিক হচ্ছে? যা বলতে এসেছিস তা বলতে ভুলে গেছিস। ভুলিনি, চলে যাবার আগ মুহূর্তে বলবো। তাহলে ধরে নিতে পারি তুই কিছুক্ষণ আছিস? হ্যাঁ। আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি আর চট করে চা নিয়ে আসি। দুজনে বেশ মজা করে ময়ূরাক্ষীর তীরে বসে চা খাওয়া হবে। যান, চা নিয়ে আসুন। 2 মিনিটের জন্য তুই কি চোখ বন্ধ করবি? কেন? আমি কাঁথাটা ফেলে দিয়ে একটা পাঞ্জাবি গায়ে দিতাম। আপনার সেই বিখ্যাত হলুদ পাঞ্জাবি? হ্যাঁ। চোখ বন্ধ করতে হবে না। রাস্তাঘাটে প্রচুর খালি গায়ের লোক আমি দেখি। এতে কিছু যায় আসে না। ভালো কথা। আপনি কি তুই তুই চালিয়ে যাবেন? হ্যাঁ। আমি পাঞ্জাবি গায়ে দিলাম। লুঙ্গি বদলে পায়জামা পরলাম। আমার তোশকের নিচে 20 টাকার একটা নোট থাকার কথা। বধূর চায়ের দোকানে আগে বাকি দিত, এখন দিচ্ছে না। চা আনতে হলে নগদ পয়সা লাগবে। আমরা সম্ভবত অতি দ্রুত ফেলো করি মাখো তেলের জগতে প্রবেশ করছি। কিছুদিন আগেও বেশিরভাগ দোকানে বাঁধানো ফ্রেমে লেখা থাকতো, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সেই সব দোকানে বাকি চাওয়া হতো। দোকানের মালিকরা লজ্জা পেতেন না। এখন সেই লেখাও নেই, বাকির সিস্টেমও নেই। তোশকের নিচে কিছু পাওয়া গেল না। বধূর কাছ থেকে চা আসার ব্যাপারটা অনিশ্চিত হয়ে গেল। মরিয়ম খাটের কাছে গেল। খাটে বসার ইচ্ছা বোধহয় ছিল। খাটের নোংরা চাদর, তেল চিটচিটে বালিশ মনে হচ্ছে পছন্দ হয়নি। চলে গেল ঘরের কোণে রাখা টেবিলে। সে বসলো টেবিলে পা ঝুলিয়ে। আমি শঙ্কিত বোধ করলাম। টেবিলটা নড়বড়ে, 3টা মাত্র পা। 4 নম্বর পায়ের অভাব মোচনের চেষ্টা করা হয়েছে টেবিলটাকে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে। মরিয়ম টেবিলে বসে যেভাবে নড়াচড়া করছে
তাতে ব্যালেন্স গন্ডগোল করে যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে। মরিয়ম পা দোলাতে দোলাতে বলল, আপনার এই ঘর কখনো ঝাড় দেওয়া হয় না? একেবারেই যে হয় না তা না, মাঝে মাঝে হয়। তোষকের নিচে কি খুঁজছেন? টাকা পাচ্ছি না, হাপিস হয়ে গেছে। তুই কি 10 টাকা ধার দিবি? না, আমি ধার দেই না। আপনার বিছানার উপর যে জিনিসটা ঝুলছে তার নাম কি মশারি? হুম। সারা মশারি জুড়েই তো বিশাল ফুটা, কি আশ্চর্য কাণ্ড! তুই আমার মশারি দেখে রাগ করছিস? মশারা খুব আনন্দিত হয়। মশারি যখন খাটাই মশারা হেসে ফেলে। মশাদের হাসি আপনি দেখেছেন? না দেখলেও অনুমান করতে পারি। তুই কি চোখ থেকে কালো চশমাটা নামাবি? অসহ্য লাগছে। অসহ্য লাগছে কেন? আমি যখন স্কুলে পড়ি তখন আমাদের একজন টিচার ছিলেন, সরওয়ার স্যার। ইংরেজি পড়াতেন, খুব ভালো পড়াতেন। হঠাৎ একদিন শুনি স্যার অন্ধ হয়ে গেছেন। মাস দুয়েক পর স্যার স্কুলে এলেন, তাঁর চোখে কালো সানগ্লাস। অন্ধ হবার পরও স্যার পড়াতেন। দপ্তরি হাত ধরে ধরে তাকে ক্লাসরুমে ঢুকিয়ে চেয়ারে বসিয়ে দিত। চেয়ারে বসে বসে তিনি পড়াতেন, চোখে থাকতো সানগ্লাস। স্যারকে মনে হতো পাথরের মূর্তি। এরপর থেকে সানগ্লাস পরা কাউকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। মরিয়ম সানগ্লাস খুলে ফেলল। আমি বললাম, তোর চোখ অসম্ভব সুন্দর। কালো চশমায় এরকম সুন্দর চোখ ঢেকে রাখা খুব অন্যায়। আর কখনো চোখে সানগ্লাস দিবি না। আমি রোদ সহ্য করতে পারি না, চোখ জ্বালা করে। জ্বালা করলে করুক, তোর চোখ থাকবে খোলা। সুন্দর চোখ সবাই দেখবে, সৌন্দর্য সবার জন্য। মরিয়ম তীক্ষ্ণ গলায় বলল, আমার বুকও খুব সুন্দর, তাই বলে সবাইকে বুক দেখিয়ে বেড়াবো? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা বলে কি? এই সময়ের মেয়েরা দ্রুত বদলে যাচ্ছে। যত সহজে, যত অবলীলায় মরিয়ম এই কথাগুলি বলল, আজ থেকে 10 বছর আগে কি কোনো তরুণী এ জাতীয় কথা বলতে পারত? মরিয়ম বলল, হিমু ভাই, আপনি মনে হচ্ছে আমার কথা শুনে ঘাবড়ে গেছেন। কিছুটা ঘাবড়ে গেছি তো বটেই। ঘাবড়াবার কিছু নেই, আমি এর চেয়ে অনেক ভয়ঙ্কর কথা বলি। আপনি দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না। তুই এমন ভয়ঙ্কর ভঙ্গিতে পা দোলাবি না, টেবিলের অবস্থা সুবিধা না। আমি বাথরুমের দিকে রওনা হলাম। আমাদের এই নিউ আইডিয়াল মেসে মোট 18 জন বোর্ডার, একটাই বাথরুম। সকালের দিকে বাথরুম খালি পাওয়া ঈদের আগে আন্তনগর ট্রেনের টিকিট পাওয়ার মতো। খালি পেলেও সমস্যা। ভিতরে ঢুকে দরজা বন্ধ করার পরপরই দরজায় টোকা পড়বে, ব্রাদার একটু কুইক করবেন। আজ বাথরুম খালি ছিল। হাত মুখ ধোয়া হলো, দাড়ি শেভ করা হলো না, দাঁত মাজা হলো না। রেজার এবং ব্রাশ ঘর থেকে নিয়ে বের হওয়া হয়নি। পকেটে চিরুনি থাকলে ভালো হতো। মাথায় চিরুনি বুলিয়ে ভদ্রস্থ হওয়া যেত। বেটে মানুষরা লম্বা কাউকে দেখলে বুক টান করে লম্বা হবার চেষ্টা করে। ফিটফাট পোশাকের কাউকে দেখলে নিজেও একটু ফিটফাট হতে চায়। ব্যাপারটা এরকম। মরিয়মের জরুরি কথা জানা গেল। সে এসেছে আমাকে হাত দেখাতে। হাত দেখার আমি কিছুই জানি না, যারা দেখেন তারাও জানেন না। মানুষের ভবিষ্যৎ বলার জন্য হাত দেখা জানা জরুরি নয়। মন খুশি করা জাতীয় কিছু কথা গুছিয়ে বলতে পারলেই হলো। সব ভালো ভালো কথা বলতে হবে। দু একটা রেখা নিয়ে এমন ভাব করতে হবে যে রেখার অর্থ ঠিক পরিষ্কার হচ্ছে না। অন্তত একবার ভালো কোনো চিহ্ন দেখে লাফিয়ে উঠতে হবে। বিস্মিত গলায় বলতে হবে, কি আশ্চর্য, হাতে দেখি ত্রিশূল চিহ্ন। 1,00,000 হাত দেখলে এমন একটি চিহ্ন পাওয়া যায়। মানুষ সহজে প্রতারিত হয়। এরকম কথাগুলোর একটি হচ্ছে, আপনি বড়ই অভিমানী, নিজের কষ্ট প্রকাশ করেন না, লুকিয়ে রাখেন। যে সামান্য মাথা ব্যথাতেই অস্থির হয়ে বাড়ির সবাইকে জ্বালাতন করে, সেও এই কথায় আবেগে অভিভূত হয়ে বলবে, ঠিক ধরেছেন, আমার মনের তীব্র কষ্টও আমার অতি নিকর্জন জানে না। ভাই, আপনি হাত তো অসাধারণ দেখেন। আমি মরিয়মের হাত ধরে ঝিম মেরে বসে আছি। এরকম ভাব দেখাচ্ছি যেন গভীর সমুদ্রে পড়েছে। হাতের রেখার কোনো কুল কিনারা পাচ্ছি না। মরিয়ম বিরক্ত
বিরক্তির সঙ্গে বলল, কি হয়েছে? আমি বললাম, হাত দেখা তো কোনো সহজ বিদ্যা না, অতি জটিল। চিন্তা ভাবনার সময়টা দিতে হবে না? মরিয়ম বলল, আমার হেডলাইন মাউন্ট অফ লিউনার দিকে বেঁকে গেছে। যেখানে শেষ হয়েছে সেখানে একটা ক্রস। এর মানে কি? আমি বললাম, এর মানে অসাধারণ। মরিয়ম তীক্ষ্ণ গলায় বলল, অসাধারণ? অবশ্যই অসাধারণ। তোর মাথা খুব পরিষ্কার। চন্দ্রের শুভ প্রভাবে তুই প্রভাবিত। চন্দ্র তোকে আগলে রাখছে পাখির মতো। মুরগি যেমন তার বাচ্চাকে আগলে রাখে, চন্দ্র তোকে অবিকল সেভাবে আগলে রাখছে। ক্রস যেটা আছে সেটা আরো শুভ একটা ব্যাপার। ক্রস হচ্ছে তারকা। তারকা চিহ্নের কারণে সর্ব বিষয়ে সাফল্য। মরিয়ম তার হাত টেনে নিয়ে মুখ কালো করে বলল, আপনি তো হাত দেখার কিছুই জানেন না। হেডলাইন যদি মাউন্ট অফ লুনারের দিকে বেঁকে যায় এবং যদি সেখানে স্টার থাকে, তাহলে ভয়াবহ ব্যাপার। এটা সুইসাইডের চিহ্ন। কে বলেছে? কাউন্ট লুইস হ্যামন্ড বলেছেন। তিনি আবার কে? তার নিকনেম কিরো। কিরোর নামও শোনেননি? সমানে মানুষের হাত দেখে বেড়াচ্ছেন। এত ভাওতাভাজি শিখেছেন কোথায়? বদুমিয়ার অ্যাসিস্ট্যান্ট চা নিয়ে ঢুকেছে। কোকের বোতল ভর্তি এক বোতল চা, সঙ্গে দুটা খালি কাপ। সে বোতল এবং কাপ নামিয়ে চলে গেল। মরিয়ম শীতল গলায় বলল, এই নোংরা চা আমি মরে গেলেও খাবো না। আপনি খান। আপনাকে হাতও দেখতে হবে না। আমি চলে যাচ্ছি। তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাব। আপনার এখানে আসাটাই ভুল হয়েছে। বক বক করে শুধু শুধু সময় নষ্ট করলাম। আপনি প্রথম শ্রেণীর ভণ্ড। মরিয়ম উঠে দাঁড়ালো, চোখে সানগ্লাস পরল। বোঝাই যাচ্ছে সে আহত হয়েছে। হিমু ভাই, বল। হাত দেখাবার জন্য কিন্তু আমি আপনার কাছে আসিনি। হাত কিন্তু নিজে খুব ভালোই দেখতে পারি। আমি অন্য একটা কারণে এসেছিলাম। কারণটা জানতে চান? চাই। ওই দিন আপনাকে দেখে শকের মতো লাগলো। হতভম্ব হয়ে ভেবেছি, কি করে আপনার মতো মানুষকে আমি আমার জীবনের প্রথম প্রেম পত্রটা লিখলাম। এত বড় ভুল কি করে করলাম? ভুলটা কত বড় তা ভালো মতো জানার জন্য আবার এসেছিস? হ্যাঁ। আমার চিঠিটা নিশ্চয়ই আপনার কাছে নেই। থাক, মাথা চুলকাতে হবে না। আপনি কোনো এক সময় বাবাকে গিয়ে দেখে আসবেন। তিনি আপনাকে খুব পছন্দ করেন, সেটা তো আপনি জানেন। জানেন না? জানি। যাব, একবার গিয়ে দেখে আসবো। চল, তোকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আপনাকে আসতে হবে না। আপনি না এলেই আমি খুশি হব। আপনি বরং কোকের বোতলের চা শেষ করে কাঁথা গায়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ুন। মরিয়ম গটগট করে চলে গেল। আমি কোকের বোতলের চা সবটা শেষ করলাম। কেমন যেন ঘুম পাচ্ছে। চায়ে আফিং টাফিং দেয় কিনা কে জানে। শুনেছি ঢাকার অনেক চায়ের দোকানে চায়ের সঙ্গে সামান্য আফিং মেশায়। এতে চায়ের বিক্রি ভালো হয়। মনে হয় বধূও তাই করে। পুরো এক বোতল চা খাওয়ায় ঝিমুনির মতো লাগছে। দ্বিতীয় দফা ঘুমের জন্য আমি বিছানায় উঠে পড়লাম। বিছানায় ওঠা মাত্র হাই উঠল। হাইয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, শরীরে অক্সিজেনের অভাব হচ্ছে, শরীর তাই জানান দিচ্ছে। আর অবৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, আমার ঘুম পাচ্ছে। এই মুহূর্তে অবৈজ্ঞানিক ব্যাখ্যাটাই আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। অনেকেই আছে একবার ঘুম চটে গেলে আর ঘুমোতে পারে না। আমার সেই সমস্যা নেই, যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারি। মহাপুরুষদের ইচ্ছা মৃত্যুর ক্ষমতা থাকে, আমার আছে ইচ্ছা ঘুমের ক্ষমতা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ইচ্ছে করলেই ঘুমিয়ে পড়া, এই ক্ষমতাও তো তুচ্ছ করার নয়। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আমার আরেকটা ক্ষমতা আছে, ইচ্ছা স্বপ্নের ক্ষমতা। নিজের ইচ্ছা অনুযায়ী স্বপ্ন দেখতে পারি। যেমন ধরা যাক, সমুদ্র দেখতে ইচ্ছা করছে। বিছানায় গা এলিয়ে কল্পনায় সমুদ্রকে দেখতে হবে। কল্পনা করতে করতে ঘুম এসে যাবে। তখন আসবে স্বপ্নের সমুদ্র। তবে কল্পনার সমুদ্রের সঙ্গে স্বপ্নের সমুদ্রের আকাশ এবং পাতাল পার্থক্য থাকবে। সমুদ্র কল্পনা করতে করতে পাশ ফিরলাম। ঘুম আসি আসি করছে।
অনেক দিন স্বপ্নে সমুদ্র দেখা হয় না, আজ দেখা হবে ভেবে খানিকটা উৎফুল্ল বোধ করছি, আবার একটু ভয় ভয়ও লাগছে। আমার ইচ্ছা স্বপ্নগুলি কেন জানি শেষের দিকে খানিকটা ভয়ঙ্কর হয়ে পড়ে। শুরু হয় বেশ সহজভাবেই, শেষ হয় ভয়ঙ্কর ভাবে। কে বলবে এর মানে কি? একজন কাউকে যদি পাওয়া যেত যে সব প্রশ্নের উত্তর জানে, তাহলে চমৎকার হতো। ছুটে যাওয়া যেত তার কাছে। এরকম কেউ নেই। বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার নিজের কাছে খুঁজি। নিজে যে প্রশ্নের জবাব দিতে পারি না, সেই প্রশ্নগুলিকে সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দেই। ডাস্টবিনের মরা বিড়াল, পচা গলা খাবার, মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে প্রশ্নগুলিও পড়ে থাকে। আমরা ভাবি প্রশ্নগুলিও একসময় পচে যাবে, মিউনিসিপ্যালিটির গাড়ি এসে নিয়ে যাবে। কে জানে নাই কিনা। আমি পাশ ফিরলাম। ঘুম আর স্বপ্ন দুটাই একসঙ্গে এসেছে। আমার স্বপ্ন দেখার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমি স্বপ্ন দেখার সময় বুঝতে পারি যে স্বপ্ন দেখছি, এবং মাঝে মধ্যে স্বপ্ন বদলে ফেলতেও পারি। যেমন ধরা যাক, খুব ভয়ের একটা স্বপ্ন দেখছি। অনেক উঁচু থেকে সাঁই সাঁই করে নিচে পড়ে যাচ্ছি, শরীর কাঁপছে। তখন হুট করে স্বপ্নটা বদলে অন্য স্বপ্ন করে ফেলি। স্বপ্নের মধ্যে ব্যাখ্যাও করতে পারি স্বপ্নটা কেন দেখছি। আজ দেখলাম মরিয়মের বাবা আসাদুল্লাহ সাহেবকে। তাকে দেখা খুব স্বাভাবিক। একটুক্ষণ আগেই মরিয়মের সঙ্গে তার কথা হচ্ছিল। মরিয়ম তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ তিনি অন্ধ। এটা কেন দেখলাম বুঝতে পারছি না। আসাদুল্লাহ সাহেব অন্ধ না, আসাদুল্লাহ সাহেবকে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। তখন তার মুখটা হয়ে গেল পত্রলেখক আসগর সাহেবের মতো। এটা কেন হলো বোঝা গেল না। স্বপ্ন অতি দ্রুত জটিল হয়ে যায়। খুব জটিল হলে স্বপ্ন হাতছাড়া হয়ে যায়। তখন আর তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। মনে হচ্ছে স্বপ্ন জটিল হতে শুরু করেছে। মরিয়ম তার বাবার পেছনে গিয়ে দাঁড়ালো। যদিও ভদ্রলোককে এখন দেখাচ্ছে পুরোপুরি আসগর সাহেবের মতো। মরিয়ম বলল, আমার বাবা পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। যার যা প্রশ্ন আছে করুন, আমাদের হাতে সময় নেই, একেবারেই সময় নেই। যে কোনো সময় রমনা থানার ওসি চলে আসবেন। তিনি আসার আগেই প্রশ্ন করতে হবে। কুইক কুইক, কে প্রথম প্রশ্ন করবেন? কে কে? আমি বুঝতে পারছি স্বপ্ন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে এখন চলবে তার নিজস্ব অদ্ভুত নিয়মে। আমি তারপরেও হাল ছেড়ে দিলাম না, হাত উঠালাম। মরিয়ম বলল, আপনি প্রশ্ন করবেন? জি। আপনার নাম এবং পরিচয় দিন। আমার নাম হিমু, আমি একজন মহাপুরুষ। আপনার প্রশ্ন কি বলুন। আমার বাবা আপনার প্রশ্নের জবাব দেবেন। মহাপুরুষ হবার প্রথম শর্ত কি? আসাদুল্লাহ সাহেব উঠে দাঁড়িয়েছেন। তিনি মহাপুরুষ হবার শর্ত বলা শুরু করেছেন। তার গলার স্বর ভারী এবং গম্ভীর, খানিকটা প্রতিধ্বনি হচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের গুহার ভেতর থেকে কথা বলছেন। এক এক যুগের মহাপুরুষরা এক এক রকম হন। মহাপুরুষদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। হযরত মুসা আলাইহিসসালামের সময় যুগটা ছিল জাদুবিদ্যার। বড় বড় জাদুকর তাদের অদ্ভুত সব জাদু দেখিয়ে বেড়াতেন। কাজেই সেই যুগে মহাপুরুষ পাঠানো হলো জাদুকর হিসেবে। হযরত মুসার ছিল অসাধারণ জাদু ক্ষমতা। তার হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। সে সাপ অন্য জাদুকরদের সাপ খেয়ে ফেলত। হযরত ইউসুফের সময়টা ছিল সৌন্দর্যের। তখন রূপের খুব কদর ছিল। হযরত ইউসুফকে পাঠানো হলো অসম্ভব রূপবান মানুষ হিসেবে। হযরত ঈসা আলাইহিসসালামের যুগ ছিল চিকিৎসার। নানান ধরনের ওষুধপত্র তখন বের হলো। কাজেই হযরত ঈসাকে পাঠানো হলো অসাধারণ চিকিৎসক হিসেবে। তিনি অন্ধত্ব সারাতে পারতেন, বোবাকে কথা বলার ক্ষমতা দিতে পারতেন। বর্তমান যুগ হচ্ছে ভণ্ডামির। কাজেই এই যুগে মহাপুরুষকে অবশ্যই ভণ্ড হতে হবে। হাততালি পড়ছে। হাততালির শব্দে মাথা ধরে যাচ্ছে। আমি চেষ্টা করছি স্বপ্নের হাত থেকে রক্ষা পেতে। এই স্বপ্ন দেখতে ভালো লাগছে না, কিন্তু স্বপ্ন ভাঙছে না।
ফুপা টেলিগ্রামের ভাষায় চিঠি পাঠিয়েছেন, ইমার্জেন্সি কাম শার্প। চিঠি নিয়ে এসেছে তাঁর অফিসের পিয়ন। সে যাচ্ছে না, চিঠি হাতে দিয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার? সে শুকনা গলায় বলল, বকশিস। বকশিস কিসের? তুমি ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এসেছ। তোমাকে যে ধরে মার লাগাচ্ছি না এই যথেষ্ট। ভালো খবর আনলে বকশিস পেতে। রিক্সা ভাড়া দেন, জামু কেমনে? পায়দল চলে যাবে, হাঁটতে হাঁটতে দৃশ্য দেখতে দেখতে যাবে। তাছাড়া রিক্সা ভাড়া দিলেও লাভ হবে না, আজ রিক্সা চলছে না, ভয়াবহ হরতাল। রিক্সা টুকটাক চলতাছে। টুকটাক যেসব রিক্সা চলছে তাতে চললে বোমা খাবে। জেনে শুনে কাউকে কি বোমা খাওয়ানো যায়? তুমি কোন দল করো? কোনো দল করি না। বলো কি, আওয়ামী লীগ বিএনপি কোনোটা না? যে না। ভোট কাকে দাও? ভোট দেই না। তুমি তাহলে দেখি নির্দলীয় সরকারের লোক। এরকম তো সচরাচর পাওয়া যায় না। নাম কি তোমার? মোহাম্মদ আব্দুল গফুর। গফুর সাহেব, রিক্সা ভাড়া তোমাকে দিচ্ছি। আমার কাছে একটা পয়সা নেই, ধার করে এনে দিতে হবে। ভাড়া কত? 20 টাকা। বলো কি, এখান থেকে মতিঝিল 20 টাকা? হরতালের টাইমে রিক্সা ভাড়া ডাবল। তা তো বটেই। দাঁড়াও, আমি টাকা জোগাড় করে আনি। তবে একটা কথা বলি, 20 টাকা পকেটে নিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, রিক্সায় উঠলেই বোমা খাবে। গফুর রাগি রাগি চোখে তাকালো। আমি মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললাম, আমি আসলে একজন মহাপুরুষ, ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাই, এই জন্য সাবধান করে দিচ্ছি। যে আচ্ছা। মোহাম্মদ আব্দুল গফুর মুখ বেজার করে বসে রইল। আমি মেসের ম্যানেজারের কাছ থেকে 20 টাকা ধার করলাম। মেস ম্যানেজারের মুখ বেজার হয়ে গেল। মোহাম্মদ আব্দুল গফুরের মুখে হাসি ফুটল। এখন এই মেস ম্যানেজার তার বেজার ভাব অন্যজনের উপর ঢেলে দেবে, সে আবার আরেকজনকে দেবে। বেজার ভাব চেইন রিয়াকশনের মতো চলতে থাকবে। আনন্দ চেইন রিয়াকশনে প্রবাহিত করা যায় না, নিরানন্দ করা যায়। ফুপার চিঠি হাতে ঝিম ধরে খানিকক্ষণ বসে কাটালাম। ঘটনা কি আঁচ করতে চেষ্টা করলাম, কিছুই বোঝা যাচ্ছে না। বাদল কি দেশে? ছুটি কাটাতে এসে বড় ধরনের কোনো ঝামেলা বাঁধিয়েছে? এটুকু অনুমান করা যায়। বাদল উদ্ভট কিছু করছে, কেউ তাকে সামলাতে পারছে না। ওঝা হিসেবে আমার ডাক পড়ছে। আমি মন্ত্র পড়লেই কাজে দেবে, কারণ বাদলের কাছে আমি হচ্ছি ভয়াবহ ক্ষমতা সম্পন্ন এক মহাপুরুষ। আমি যদি সূর্যের দিকে তাকিয়ে বলি, এই বেটা সূর্য, দীর্ঘদিন তো পূর্ব দিকে উঠলি, এবার একটু পশ্চিম দিকে ওঠ। পূর্ব দিকে তোর উদয় দেখতে দেখতে বিরক্তি ধরে গেছে। তাহলে সূর্য তৎক্ষণাৎ আমার কথা শুনে পশ্চিম দিকে উঠবে। বাদল শুধু বুদ্ধিমান ছেলে তা না, বেশ বুদ্ধিমান ছেলে। মারিয়ার সাংকেতিক চিঠির পাঠ উদ্ধার করতে তার 3 মিনিট লেগেছে। এই ছেলে আমার সম্পর্কে এমন ধারণা করে কি করে আমি জানি না। আমি যদি হিমু ধর্ম নামে নতুন কোনো ধর্মপ্রচার শুরু করি, তাহলে অবশ্যই সে হবে আমার প্রথম শিষ্য, এবং এই ধর্মপ্রচারের জন্য সে হবে প্রথম শহীদ। বাদল ছাড়াও কিছু শিষ্য পাওয়া যাবে বলে আমার ধারণা। আসগর সাহেব শিষ্য হবেন, ধর্মে মুগ্ধ হয়ে হবেন তা না, ভদ্রলোক শিষ্য হবেন আমাকে খুশি করার জন্য। কোন রকম কারণ ছাড়া তিনি আমার প্রতি অন্ধ একটা টান অনুভব করেন। আসগর সাহেব ছাড়া আর কেউ কি শিষ্য হবে? তানা কুদ্দুস কি হবে? সম্ভাবনা আছে, সেও আমাকে পছন্দ করে। তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মানুষ মারতে কেমন লাগে কুদ্দুস? সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, ভালো মন্দ কোন রকম লাগে না। বটি দিয়ে লাউ কাটতে যেমন লাগে তেমন কচ একটা শব্দ, ঠিক সেই রকম না ভাইজান। মরণের সময় মানুষ চিল্লাফাল্লা কইরা বড় ত্যাক্ত করে, লাউ তো আর চিল্লাফাল্লা করে না। তা তো বটেই, চিল্লাফাল্লার জন্য খারাপ লাগে? জি না, খারাপ লাগে না। চিল্লাফাল্লাটা তো করবই, মৃত্যু বলে কথা। মৃত্যু কোনো সহজ ব্যাপার না, ঠিক বললাম না? অবশ্যই ঠিক। কুদ্দুস মিয়া উদাস ভঙ্গিতে বলল,
আপনারে কেউ ডিস্টার্ব করলে নাম ঠিকানা দিয়ে। নাম ঠিকানা দিলে কি করবে? কচ ট্রিটমেন্ট? কচ করে লাউয়ের মতো কেটে ফেলবে? সেটা আমার বিষয়, আমি দেখব। আপনার কাম নাম ঠিকানা দেওন। আচ্ছা, মনে থাকলো। আরেকটা ঠিকানা দিতেছি। ধরেন কোনো বিপদে পড়ছেন, পুলিশ আপনারে খুঁজতেছে, আশ্রয় দরকার, দানা পানি দরকার, এই ঠিকানায় উপস্থিত হইয়া বলবেন আমার নাম হিমু, ব্যবস্থা হবে। আমি অ্যাডভান্স আপনার কথা বইল্লা রাখছি, বলছি হিমু ভাই আমার ওস্তাদ। আমি হিমু এই কথাটা কাকে বলতে হবে? দরজায় 3টা টোকা দিয়া একটু থামবেন, আবার 3টা টোকা দেবেন, আবার থামবেন, আবার 3 টোকা। এই হইল সিগন্যাল। তখন যে দরজা খুলবো তারে বলবেন। দরজা কে খুলবে? আমার মেয়ে মানুষ দরজা খুলবো। নাম জয়গুণ, চেহারা বড় বেশি বিউটি, মনে হবে সিনেমার নায়িকা। খুব মোটা গাটা, গিয়া একবার দেখাইছেন, এমন সুন্দর দেখলে মনে হয় গলা টিপ্পা মাইরা ফেলি। গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করে কেন? এইসব মেয়ে ছেলে সবের সাথেই রং ঢং করে। আপনি একটা বিশিষ্ট ভদ্রলোক বিপদে পইরা তার এখানে আশ্রয় নিছেন, তা হারামি মেয়ে ছেলে করবো কি জানেন? আপনার সাথে দুনিয়ার গফ করব। কাপড় চোপড় থাকবো আউলা, ইচ্ছা কইরা আউলা। ব্লাউজ যেটা পরবো তার 2টা বোতাম নাই, বোতাম ছিল ইচ্ছা কইরা ছিঁড়ছে। এমন হারামি মেয়ে। নতুন হিমু ধর্মে কুদ্দুসের সেই হারামি মেয়েটা কি ঢুকবে? তার সঙ্গে এখনো পরিচয় হয়নি, একদিন পরিচয় করে আসতে হবে। একটা ধর্ম শুরু করলে সেখানে রূপবতী মহিলা যাদের ব্লাউজের 2টা বোতাম ইচ্ছা করে ছেঁড়া না থাকলে অন্যরা আকৃষ্ট হবে না। মারিয়াকে কি পাওয়া যাবে? মনে হয় না। মারিয়া টাইপ মেয়েদের কখনোই আসলে পাওয়া যায় না। আবার ভুল করলাম, কোনো মেয়েকেই আসলে পাওয়া যায় না। তারা অভিনয় করে, সঙ্গে আছে এই পর্যন্তই। অভিনয় শুধু যে অতি প্রিয়জনদের সঙ্গে করে তা না, নিজের সঙ্গেও করে। নিজেরা সেটা বুঝতে পারে না। আমি ফুপার বাসার দিকে রওনা হলাম, এমন সময়ে যেন দুপুরে ঠিক খাবার সময় উপস্থিত হতে পারি। 2 মাস খরচ দেয়া হয়নি বলে মেসে মিল বন্ধ হয়ে গেছে। দুবেলা খাবার জন্য নিত্য নতুন ফোন দিয়ে ফিকির বের করতে হচ্ছে। দুপুরের খাবারটা ফুপার ওখানে সেরে রাতে যাব মেডিকেল কলেজে আসগর সাহেবকে দেখতে। আসগর সাহেবের অবস্থা খুবই খারাপ, তিনি কিছুই খেতে পারেন না। তাকে দেয়া হাসপাতালের খাবারটা খেয়ে নিলে রাত পর্যন্ত নিশ্চিন্ত। খুব বেশি সমস্যা হলে কানা কুদ্দুসের মেয়ে ছেলে 2টা বোতামহীন নায়িকা জয়গুণ তো আছেই। আজ বৃহস্পতিবার হাফ অফিস। ফুপাদের বাসায় গিয়ে দেখি সবাই টেবিলে খেতে বসেছে, সবার সঙ্গে ফুপাও আছেন। তার মুখ সব সময় গম্ভীর থাকে, আজ আরো গম্ভীর। তার চিঠি পেয়েই আমি এসেছি। তারপরেও তিনি এমন ভঙ্গি করলেন যেন আমাকে দেখে তার ব্রহ্মতালু জ্বলে যাচ্ছে। শুধু বাদল চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল, বিকট চিৎকার দিল, আরে হিমুদা, তুমি তুমি কোত্থেকে? ফুপু বিরক্ত গলায় বললেন, তোর ভাব দেখে মনে হচ্ছে সে আকাশ থেকে নেমে এসেছে। হাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়েছিস কেন? বস। বাদল বসল না, ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। আমি গম্ভীর গলায় বললাম, তারপর সব খবর ভালো? মনে হচ্ছে তুই ছুটিতে দেশে এসে আটকা পড়েছিস। হ্যাঁ হিমুদা। সবাই এমন চুপচাপ কেন? কেউ কিছু বলল না, শুধু বাদল বলল, এতদিন পর তোমাকে দেখছি, কি যে ভালো লাগছে। তুমি হাত ধুয়ে খেতে বসো। মা, হিমুদাকে প্লেট দাও, আর একটা ডিম ভেজে দাও। হিমুদা ডিম ভাজা খুব পছন্দ করে। ফার্মের ডিম না মা, দেশি মুরগির ডিম। ফুপু বিরক্ত গলায় বললেন, খামাকা কথা বলবি না বাদল, কথা বলে মাথা ধরিয়ে দিচ্ছিস। ভাত খা। ঘরে 5-6 পদ তরকারি, এর মধ্যে আবার ডিম ভাজতে হবে? কাজের লোক নেই, কিছু নেই। বাদল বলল, আমি ভেজে নিয়ে আসছি। হিমুদা, তুমি হাত ধুয়ে টেবিলে বসো। আমি হাত ধুয়ে টেবিলে বসলাম। বাদল তার মা বাবার অগ্নি দৃষ্টি উপেক্ষা করে সত্যি সত্যি ডিম ভাজতে গেল। কাপে ডিম ফেটছে, চামচের শব্দ আসছে। আমি টেবিলে বসতে বসতে ফুপার দিকে তাকিয়ে বললাম, বাদলের সমস্যাটা কি? আপনি যে আমাকে চিঠি দিয়েছেন
বাদলের জন্যই তো দিয়েছেন। কি করছে সে? চিকিৎসা করতে হলে রোগটা ভালো মতো জানা দরকার। উপা বললেন, হারামজাদা দেশদরদী হয়েছে, অসহযোগের কারণে দেশ ধ্বংস হচ্ছে, এই চিন্তায় হারামজাদার মাথা শর্ট সার্কিট হয়ে গেছে। সে অনেক চিন্তা ভাবনা করে সমস্যা থেকে বাঁচার বুদ্ধি বের করছে। আমি আনন্দিত গলায় বললাম, এটা তো ভালো। দেশের সব চিন্তাশীল মানুষই এই সময় দেশ ঠিক করার পদ্ধতি নিয়ে ভাবছেন। মানব বন্ধন ফন্দন কি সব যেন করছেন, হাত ধরাধরি করে শুকনা মুখে দাঁড়িয়ে থাকা। বাদলের পদ্ধতিটা কি? ফুপা বললেন, গাধার পদ্ধতি তো গাধার মতোই। কি রকম সেটা? রাজপথে চার পায়ে হামাগুড়ি দিবে? হামাগুড়ি দিতে দিতে সচিবালয়ের দিকে যাবে? সেটা করলেও ভালো ছিল। গাধাটা ঠিক করেছে, 0 পয়েন্টে গিয়ে রাজনীতিবিদদের শুভবুদ্ধি জাগ্রত করার জন্য সে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ, বেকুবটা 233 টাকা দিয়ে 1 টিন কেরোসিন কিনে এনেছে, তার ঘরে সাজানো আছে। তুই এখন এই যন্ত্রণা থেকে আমাকে বাঁচিয়ে দিয়ে যা। কেরোসিন কেনা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখি কি করা যায়। আমি খাওয়া শুরু করলাম। বাদল ডিম ভেজে হাসি মুখে উপস্থিত হলো। আমি বললাম, কিরে, তুই নাকি গায়ে আগুন দিচ্ছিস? বাদল উজ্জ্বল মুখে বলল, হ্যাঁ হিমুদা, আইডিয়াটা পেয়েছি বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে। আত্মাহুতি। পত্রপত্রিকায় নিউজটা ছাপা হলে রাজনীতিবিদরা একটা ধাক্কা খাবেন। 2 নেত্রী বুঝবেন পরিস্থিতি সামাল দিতে হবে, তারা তখন আলোচনায় বসবেন। ফুপা তিক্ত গলায় বললেন, 2 নেত্রীর বোঝার হলে আগেই বুঝতো। এই পর্যন্ত তো মানুষ কম মরেনি, তুই তো প্রথম না। আমি বললাম, এইখানে আপনি একটা ভুল করছেন ফুপা। বাদল প্রথম তো বটেই, এমনিতেই মানুষ মরছে পুলিশের গুলিতে, বোমাবাজিতে, কিন্তু আত্মাহুতি তো এখনো হয়নি। বাদলই হলো প্রথম। পত্রিকা ঠিকমতো জানিয়ে দিলে এরা ফটোগ্রাফার নিয়ে থাকবে, সিএনএন কে খবর দিলে ক্যামেরা চলে আসবে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সবাই নিউজ কভার করবে। এতে একটা চাপ তৈরি হবে তো বটেই। ফুপা ফুপু দুজনেই হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তাদের হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে বাদলকে বললাম, বাদল, তোর আইডিয়া আমার পছন্দ হয়েছে। সত্যি পছন্দ হয়েছে হিমুদা? অবশ্যই পছন্দ হয়েছে। দেশমাতৃকার জন্য জীবনদান সহজ ব্যাপার তো না। তবে শোন, কেরোসিন ঢালার সঙ্গে সঙ্গে আগুন দিবি। কেরোসিন হচ্ছে ভোলাটাইল, উদ্বায়ী। সঙ্গে সঙ্গে আগুন না দিলে উড়ে চলে যাবে, আগুন আর ধরবে না। আরেকটা ব্যাপার বলা দরকার, শুধু একটা শার্ট গায়ে দিয়ে আগুন ধরালে লাভ হবে না, লোকজন থাবা টাবা দিয়ে নিভিয়ে ফেলবে। তুই আলু পোড়া হনুমান হয়ে যাবি, কিন্তু মরবি না। তোকে যা করতে হবে তা হলো কেরোসিন ঢালার আগে 2টা গেঞ্জি 2টা শার্ট পরতে হবে। বাদল কৃতজ্ঞ গলায় বলল, থ্যাংক ইউ হিমুদা, তোমার সঙ্গে দেখা না হলে তো বিরাট ঝামেলায় পড়তাম। এখন বল, আত্মাহুতির তারিখ কবে ঠিক করেছিস? আমি কিছু ঠিক করিনি, তুমি বলে দাও, তুমি যেদিন বলবে সেদিন। দেরি করা ঠিক হবে না। তুই দেরি করলি আর দেশ অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল, আর্মি এসে ক্ষমতা নিয়ে নিল। এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না হিমুদা। আগামীকাল বা পরশু। ফুপা ফুপু দুজনেই খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছেন। ফুপু যে দৃষ্টি নিক্ষেপ করেছেন সেই দৃষ্টির নিকনেম হলো অগ্নিদৃষ্টি। 233 টাকা দামের কেরোসিন টিনের সবটুকু আগুন এখন তার 2 চোখে। আমি তার অগ্নিদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বাদলকে বললাম, যা করার 2-1 দিনের মধ্যেই করতে হবে। হাতে আমাদের সময় অল্প, এর মধ্যেই তোর নিজের কাজ সব গুছিয়ে ফেলতে হবে। আমার আবার কাজ কি? আত্মীয় স্বজন সবার বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে বিদায় নেয়া, পা ছুঁয়ে সালাম করা, সবার দোয়া নেয়া, এসএসসি পরীক্ষার আগে ছেলেমেয়েরা যা করে, বাড়ি বাড়ি গিয়ে ধোয়া ভিক্ষা। এইসব ফর্মালিটিস আমার ভালো লাগে না হিমুদা। ভালো না লাগলেও করতে হবে। আত্মীয় স্বজনদের একটা সাদালত তো আছে। তোর চিন্তার কারণ নেই, আমি সঙ্গে যাব। তুমি সঙ্গে গেলে যাব। আমি ফোপার দিকে তাকিয়ে বললাম, বাদলের জন্য অ্যাডভান্স কুলখানি করলে কেমন হয় ফোপা? সবাইকে খবর দিয়ে একটা কুলখানি করে ফেললাম। অনলি 1 আইটেম, কাচ্চি বিরিয়ানি।
বাদল নিজে উপস্থিত থেকে সবাইকে খাওয়ালো। নিজের কুলখানি নিজে খাওয়াও একটা আনন্দের ব্যাপার। ফুপা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ভয়ঙ্কর কিছু করে ফেলবেন কিনা কে জানে। কই মাছের ঝোলের বাটি আমার দিকে ছুঁড়ে ফেললে বিশ্রী ব্যাপার হবে। আমি বাটি নিজের দিকে টেনে নিলাম। বিকালে বাদলকে নিয়েই বের হলাম। দু একজন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে হাসপাতালে আসগর সাহেবকে দেখতে যাব। বাদলকে অত্যন্ত প্রফুল্ল দেখাচ্ছে, বড় কিছু করতে পারার আনন্দে সে ঝলমল করছে। বাদল, জি? তোর কাছে টাকা আছে? 142 টাকা আছে। তাহলে চল, আমাকে শিক কাবাব আর নান রুটি কিনে দে। কেন? একজনকে শিক কাবাব আর নান রুটি দাওয়াত দিয়েছি, টাকার অভাবে কিনতে পারছি না। কাকে দাওয়াত দিয়েছ? একটা কুকুরকে, কাউরান বাজারে থাকে, পা খোড়া, আমার সঙ্গে খুব খাতির। অন্য কেউ হলে আমার কথায় বিস্মিত হতো, বাদল হলো না। পশু পাখি কীটপতঙ্গ এদের সঙ্গে আমার ভাব তো থাকবেই, আমি তো সাধারণ কেউ না। হিমুদা, বল। তোমার একটা জিনিস আমার কাছে আছে, তুমি এটা নিয়ে নিও, মরে গেলে তুমি পাবে না। আমার কি আছে তোর কাছে? ওই যে 5 বছর আগে একটা সাংকেতিক চিঠি দিয়েছিলে, মারিয়া নামের একটা মেয়ে তোমাকে লিখেছিল, ওই চিঠি এখনো রেখে দিয়েছিস? কি আশ্চর্য, তোমার একটা জিনিস তুমি আমার কাছে দিয়েছো আর আমি সেটা ফেলে দেব? তুমি আমাকে কি ভাবো? সাংকেতিক চিঠি তুই এত চট করে ধরে ফেললি কি করে বলতো? এই ব্যাপারটা কিছুতেই আমার মাথায় ঢোকে না। বাদল আনন্দিত গলায় বলল, খুব সোজা। আমি তোমাকে বললাম যে চিঠি দিয়েছে তার নাম কি, তুমি বললে মারিয়া, কাজেই চিঠির শেষে তার নাম থাকবে। চিঠির শেষে লেখা ছিল NBSJB, অর্থাৎ এম এর জায়গায় মেয়েটা লিখেছে এন, এর জায়গায় লিখেছে বি, যেখানে আর হবার কথা সেখানে লিখেছে এস। মেয়েটা করেছে কি জানো, যে অক্ষরটা লেখার কথা সেটা না লিখে তার পরেরটা লিখেছে। এখন বুঝতে পারছো? পারছি। চিঠিতে সে কি লিখেছিল তুমি জানতে চাওনি? বলবো কি লিখেছে? না বাদল, একটা কথা শোন। তোর এত বুদ্ধি, কিন্তু তুই একটা সহজ জিনিস বুঝতে পারছিস না। সহজ জিনিসটা কি? আজ থাক, আরেকদিন বলবো। শিক কাবাব এবং নান রুটি কিনে এনেছি। কুকুরটাকে পাওয়া গেছে, সে আমাকে দেখেই ছুটে এসেছে। বাদলের দিকে প্রথমে সন্দেহের দৃষ্টিতে তাকালো। আমি বললাম, তোর খাবার এনেছি, তুই আরাম করে খা। এ হচ্ছে বাদল, অসাধারণ বুদ্ধিমান একটা ছেলে। কুকুরটা বাদলের দিকে তাকিয়ে ছোট্ট করে দুবার ঘেউ ঘেউ করে খেতে শুরু করলো। আমি বললাম, মাংসটা আগে খা, নান রুটি খেয়ে পেট ভরালে পরে আর মাংস খেতে পারবি না। কুকুরটা নান রুটি ফেলে মাংস খাওয়া শুরু করলো। বাদল বিস্ময়ে অভিভূত হয়ে বলল, ও কি তোমার কথা বোঝে? আমি হাই তুলতে তুলতে বললাম, আমার ধারণা নিম্ন শ্রেণীর পশু পাখি মানুষের কথা বোঝে, অতি উচ্চ শ্রেণীর প্রাণী মানুষই শুধু একে অন্যের কথা বোঝে না। বেগম খালেদা জিয়া কি বলেছেন তা শেখ হাসিনা বুঝতে পারছেন না, আবার শেখ হাসিনা কি বলছেন তা বেগম খালেদা জিয়া বুঝতে পারছেন না। আমরা দেশের মানুষ কি বলছি সেটা আবার তারা বুঝতে পারছেন না, তারা কি বলছেন তাও আমাদের কাছে পরিষ্কার না। বাদল বলল, কেন? আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, এই প্রশ্নের জবাব আমি জানি না, আসাদুল্লাহ সাহেব হয়তো জানেন। আসাদুল্লাহ সাহেবকে? যে মেয়েটি আমাকে চিঠি লিখেছিল তার বাবা। আসাদুল্লাহ সাহেব পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। কুকুরটা খেয়ে যাচ্ছে, মাঝখানে একবার খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে বিরক্তির ভঙ্গিতে লেজ নাড়ল, যেন বলল, এত খাবার তোমাকে কে আনতে বলেছে? আমি সামান্য পথের নেড়ি কুকুর, আমাকে এতটা মমতা দেখানো কি ঠিক হচ্ছে? আমাদের পশু জগতের নিয়ম খুব কঠিন, ভালোবাসা ফেরত দিতে হয়। মানুষ হয়ে তোমরা বেঁচে গেছো, তোমাদের ভালোবাসা ফেরত দিতে হয় না। আসগর সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হলো না, তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। চলে আসছি, দরজার কাছের বেড থেকে একজন ক্ষীণ স্বরে ডাকলো, ভাই সাহেব।
আমি ফিরলাম। আমারে চিনছেন ভাই সাহেব? না, আমি মোহাম্মদ আব্দুল গফুর। আপনার কাছে চিঠি নিয়ে গিয়েছিলাম, 20 টাকা বকশিস দিলেন। খবর কি গফুর সাহেব? খবর ভালো না ভাই সাহেব, বোমা খাইছি। রিক্সা কইরা ফিরতেছিলাম, বোমা মারছে। রিক্সায় উঠতে নিষেধ করেছিলাম। কপালের লিখন, না যায় খণ্ডন। তা তো বটেই, ঠ্যাং একটা কাইটটা বাদ দিছে ভাই সাহেব। একটা তো আছে, সেটাই কম কি? নাই মামার চেয়ে কানা মামা। ভাই সাহেব, আমার জন্য একটু দোয়া করবেন ভাই সাহেব। দেখি, সময় পেলে করব। একেবারেই সময় পাচ্ছি না, হাঁটাহাঁটি খুব বেশি হচ্ছে। গফুর সাহেব, যাই। গফুর তাকিয়ে আছে। গফুরের বিছানায় যে মহিলা বসে আছেন, তিনি বোধহয় গফুরের কন্যা। অসুস্থ বাবার পাশে কন্যার বসে থাকার দৃশ্যের চেয়ে মধুর দৃশ্য আর কিছু হতে পারে না। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, মা, যাই। মেয়েটি চমকে উঠল। আমি তাকে মা ডাকবো এটা বোধহয় সে ভাবেনি।